দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। দর্শক, আমাদের সমাজের দর্পণের মধ্যে অন্যতম যে উপাদান সেটিকে আমরা বলি সংবাদ মাধ্যম। আর এই সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, যাদের মাধ্যমে এই সংবাদগুলো হয়ে ওঠে বস্তুনিষ্ঠ, তাদেরকে বলি আমরা সাংবাদিক। কিন্তু আমরা প্রায়শই বলি যে সাংবাদিকদের হাত পা বাঁধা, তারা মুক্ত নন। তাহলে মুক্ত সাংবাদিকতাকে বলতেই বা আমরা কি বুঝি, আর সেই ক্ষেত্রে বাধাগুলো উত্তরণের উপায়ই বা কী আছে, এই বিষয় নিয়েই আসলে আমরা সাজিয়েছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট, মুক্ত সাংবাদিকতা। এই বিষয়ে আমরা আজকে আড্ডা দিব। আর আড্ডায় আমাদের সঙ্গে ইরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তিনি আমাদের সঙ্গে অতিথি হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা সাংবাদিকতাকেই বুঝি আমাদের সমাজের দর্পণ, এবং তার মাধ্যমে আমরা অনেক বিষয় আমরা জ্ঞাত করতে চাই বা ইনফর্ম হতেও চাই, এবং তার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন রকমের যে অসঙ্গতি আছে সেগুলোরও এক রকমের সমাধান চাই। কিন্তু আমরা যদি বাংলাদেশের সাংবাদিকতার কথা বলি, তাহলে বাংলাদেশের সাংবাদিকতা কি আদৌ সেই মুক্ত সাংবাদিকতা বা আসল সাংবাদিকতার জায়গায় আছে কিনা, যদি শুরুতে এমন প্রশ্ন করি? প্রশ্নটা আসলে অনেক বড় একটা পেরিফেরি। বাংলাদেশ তো আসলে 1971 সালে স্বাধীন বাংলাদেশে যে জন্ম হয়েছে 16 ডিসেম্বর, সেখান থেকে আপনি আজকে পর্যন্ত যদি ধরেন তাহলে প্রায় 53 বছর। জি। তো 53 বছরে আমাদের সাংবাদিকতা আসলে মানের দিক থেকে বলেন বা আপনার নানান কারণে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়েছে। আপনি ওয়ার্ল্ডের যে মিডিয়া আছে তাদের সাথে তাল মিলিয়ে আমরা এগোতে পারিনি, এটা সত্য। আপনি ধরেন আজকের দিনে আপনি জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা হয়েছিল সর্বশেষ, ওই সিকিউরিটি অ্যাক্ট দিয়েও সাংবাদিকতাকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা একটা কন্টেন্ট। আপনি ধরেন সাংবাদিকতা, আমরা যে প্র্যাকটিসটা, আমাদের সাংবাদিকতার প্র্যাকটিসটা কিন্তু আস্তে আস্তে খুবই কেমন জানি হয়ে যাচ্ছে। আপনারা ধরেন আমাদের সাংবাদিকতা দলীয় লেজুর বৃত্তির মতো অনেকটা অবস্থায় চলে আসছে। সেক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতা আপনি প্রত্যাশা করতে পারেন না। আমাদের যে কমন প্ল্যাটফর্ম সাংবাদিক, আমরা ওই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের সাংবাদিকরা বা সাংবাদিকদের মতামত অনেক সময় ফেসিবাদের তলবিবাহ হিসেবে কাজ করে, অনেক সময় নানান সময় এদের ডাইমেনশন আসছে, এবং এতে করে আমাদের মূল যে জায়গা সাংবাদিকতার কিন্তু মানটা আস্তে আস্তে নিচেই নেমেছে। আর এই বাংলাদেশে বর্তমানে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি মুক্ত আমি এই মুহূর্তে ফিল করছি, কারণ আমি কথা বলতে পারছি, আমি লিখতে পারছি। তবে সেলফ সেন্সরশিপ বলতে একটা বিষয় আছে। মুক্ত সাংবাদিকতা বলতে তো আর সব বলা যাবে না। আমার বেডরুমের বিষয় তো আমি পাবলিক শেয়ার করতে অবশ্যই না, এই যে বিষয়গুলো। তো মুক্ত সাংবাদিকতা বলতে যেটুকু বোঝায়, এখন অনেকটা অন্যান্য সময়ের চেয়ে অনেকটা মানুষ সেটা এনজয় করছে বা সাংবাদিকরা এনজয় করছে বিষয়টা। ওকে, আমরা যদি জনসাধারণ, যাদের অনেক সময় বলার অনেক কিছু থাকে না, সেটা তো আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করি, এবং সেটা হয়তো যারা নীতি নির্ধারক আছেন তাদের দৃষ্টিগোচর হয়। কিন্তু আমরা সাংবাদিকদের কাছে যে জিনিসটা প্রত্যাশা হয়তো করি না, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে সেখানে লেজুর বৃত্তি আছে, রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু সাংবাদিকদের কেন আসলে রাজনৈতিক মতাদর্শে দর্শিত হতে হবে বা তাদেরকে সেটাকে ফলো করতে হবে? না, আপনি যথার্থই বলেছেন, আমিও আপনার সাথে একমত। সাংবাদিকদের কেন হইতে হবে, এই বক্তব্যটা কিন্তু আমারও। আমিও যেহেতু এই সমাজে এই অংশের প্রতিনিধিত্ব করি, সুতরাং আমি এটাকে অস্বীকার করতে পারছি না। এখন হয়েছে যে মানুষকে ধরেন আমরা তো হিউম্যান বিং, প্রত্যেকেই মানুষ। তো আপনি ধরেন সাংবাদিকতাটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ধরেন আমাদের একাডেমিক যে সার্টিফিকেশনগুলি ছিল, আগে ছিল না। সাংবাদিকতার সাবজেক্টটাই অনেক ইউনিভার্সিটিতে অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছে, এখনো সব বিশ্ববিদ্যালয়ে হয় নাই। তো ওইখান থেকে ধরেন হচ্ছে যে বেসিক যদি না নিয়ে আসে আসলে সাংবাদিকতাটা কি, এটার কি কমিটমেন্ট, এটা তো একটা ওত থাকে। আমরা একটা ওত নেই যে আমরা সমাজের মানুষের কল্যাণে কাজ করব, মানুষের সুখ দুঃখ আমরা প্রকাশ করব। তো ওই বেসিকটা তো নিয়ে আসে না। অন্যান্য সব পেশায় ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা কিন্তু সাংবাদিকতা। এখানে আপনি ধরেন যারা বিচারক আছেন, জজ, ওনারাও একটা ওত নিয়ে আসেন, পুলিশ সব ডিপার্টমেন্টের ওত নিয়ে আসেন। তো এটা যেহেতু আপনার ওইভাবে রিকগনাইজ ছিল না, এখানে আমাদের বেসিক বিষয়গুলোতে খুব বেশি একটা কাজ করা হয়নি। আর কিন্তু যারা কাজ করে আছে, যারা মূল ধারায় কাজ করে এবং সত্যিকারের প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিকলি এডুকেটেড বা একাডেমিক্যালি কোয়ালিফাইড, এরা কিন্তু দেখবেন যে সাংবাদিকতার একটা ধারা তারা দেখার চেষ্টা করে। আর বিভিন্ন দিক থেকে যারা আসছে ইয়ের বাইরে, মূল স্ট্রিমের বাইরে, সব কিছু মিলে। আর এটা হচ্ছে বাংলাদেশে হলে সাংবাদিকতাটা খুব সহজলভ্য হয়ে গেছে। এখন ধরেন সাংবাদিকতা আপনি যদি দেখেন যে একটা অনলাইন পোর্টাল, 5,000 টাকা হলে একটা অনলাইন পোর্টাল খোলা যায়। তাকে যদি আপনি এটা ধরেন বাংলাদেশে 60-70 হাজার এরকম পোর্টাল হয়ে গেছে। ওই ছেলেটা যে মফস্বলে বসে যে তার ইচ্ছা মতো যা লিখতেছে, ওটাকেও যদি আপনি সাংবাদিকতার ক্যাটাগরিতে ফেলেন, তাহলে তো আমাদের পার্সেন্টেজ আমরা খুবই নগণ্য হয়ে যাব। তো আমি মনে করি যে আসলে মূল ধারায় যে গণমাধ্যমগুলি আছে, এটা মুক্ত সাংবাদিকতা এখনও খুবই এনজয় করছে। আর দলীয় লেজুর বৃত্তির আসলে বিষয়টা ওই যে আমি বললাম না, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, যে আসলে মানুষ তো হিউম্যান বিং থাকে অনেক সময়, আর লোভের ঊর্ধ্বে তো কেউ না।
অনেক সময় বায়াসড হয়ে যায় এবং এটা হইতে 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 হয়েছে কি একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে করতে এই বিষয়টা অনেক বড় হয়ে গেছে আমাদের পুরোপুরি সমাজের যে প্রভাবটা সেটা প্রভাবটা এটা সাংবাদিকতার উপরে পড়ে এসে গেছে পড়ে গেছে পারে না। অনেক সময় আমি আপনার বলি আমি কিন্তু এদিকেও ডিফেন্স দিতে চাই যে অনেক সময় সে চেষ্টা করেছে কিন্তু আসলে আমরা তো মানুষ, আমাদের পরিবার আছে, আমাদের ভাই আছে। ধরুন আমি একজন সাংবাদিক, আমি সংবাদপত্র চাকরি করি, আমার একটা ভাই হয়তো পুলিশের এসপি, আমার একটা ভাই হয়তো একটা গভর্নমেন্ট জব করে, তো আমার প্রেশারটা তার উপর পড়তেছে। এর বাইরেও মনে অনেক রকমের চাপ আছে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের আসলে আদর্শটা কি, সে কিভাবে এটাকে প্রকাশ করতে চায়, সেই বিষয়গুলো আছে। তবে প্রশ্নটা আমার এখানে থাকবে আপনার কাছে যে আসলে সেই ক্ষেত্রে মালিক পক্ষের বা কর্পোরেট কালচারটা ইদানিংকালে সাংবাদিকতাকে প্রভাব করে, এরকম বিষয়গুলো আছে। তবে একটা ছোট বিরতি নিয়ে আপনার সঙ্গে এই প্রশ্নটা রেখেই হয়তো তার উত্তর খোঁজার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজ, উপভোগ করছেন এই মুহূর্তে হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা মুক্ত সাংবাদিকতা নিয়ে কথা বলছি। ইরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে আরও খানিকটা সময় আড্ডা দিতে চাই। আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে শুধুমাত্র যে একজন মানুষই নিজের মধ্যে কিছুটা সীমাবদ্ধতা নিয়ে চলছে তা কিন্তু না, যে প্রতিষ্ঠানের পক্ষে সাংবাদিকতা করছে সেখানেও হয়তো একটা কালচার থাকে, তারও কিছু আরোপিত সংবাদ কিংবা আপনার হয়তো যেটা প্রকাশ করার কথা সেটা হয়তো করার সুযোগ থাকে না। এই বিষয়টাও তো বাংলাদেশে অনেক বেশি চর্চিত, অনেক বেশি। এটা কি বা আপনি মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে কতটা অন্তরায় দেখেন? এইখানে দেখেন, ধরেন আমাদের এখানে মানে ধরেন আগে আমাদের যে ধরেন স্বাধীনতা উত্তরকালে সংবাদপত্রের যে বিকাশ ঘটেছে সেগুলি সাংবাদিকদের হাত ধরে ঘটেছে। মানিক মিয়া বলেন বা অন্যান্য, সর্বশেষ ধরেন ইনকিলাব পর্যন্ত আমি মনে করি ঠিক আছে। বা আপনার এরপরে যেটা হয়েছে কর্পোরেট কালচারে ঢুকে গেছে হচ্ছে আমাদের সংবাদপত্র জগৎ। কর্পোরেট কালচার বলতে আপনি ধরেন বড় কর্পোরেট গ্রুপের মালিকানাধীন এখন বড় একটা কর্পোরেট গ্রুপ হইলেই মনে করতেছে তাদের একটা মিডিয়া দরকার, সেটা বা টিভি হোক কিংবা পত্রিকা হোক বা অনলাইন পোর্টাল হোক। তো তারা এটাকে একটা মানে হাতিয়ার হিসেবে মনে করছে, আমি মনে করি আমার জায়গায় হাতিয়ার। এবং আমি এটাকে জাস্টিফাই করছি এই জায়গায় যে অনেক সময় দেখি যে তারা ধরেন দুই গ্রুপ, দুইটা কর্পোরেট হাউসের কোনো সমস্যা হলে তারা এক গ্রুপ আরেক গ্রুপের কোনো রকম এভিডেন্সের এবং এই ধরনের নিউজ ফার্স্ট পেজে ব্যাক পেজে কাভার হয়, যেটা আমরা হলুদ সাংবাদিকতা বলি। না, এটা ন্যাশনাল ইস্যু হয় না আমাদের সাথে, ফ্রন্ট পেজ ব্যাক পেজে ন্যাশনাল ইস্যু। তখন আমরা বুঝতে পারি যে এই জিনিসটা ওই গ্রুপের বিপক্ষে করার জন্য বা স্ট্যান্ড করার জন্য এটা করেছে। এটাও একটা পীড়া দেয়। আর হচ্ছে ধরেন ওদের বিজনেস রিলেটেড গভর্নমেন্টের সাথে অনেক টার্মস থাকে। তো গভর্নমেন্টের, আমার তো আসলে সাংবাদিকতা করতে গেলে ম্যাক্সিমাম ইস্যুগুলো যেহেতু গভর্নমেন্ট ফাংশন করে, আমাদের গভর্নমেন্টের এগেনিস্টে যায়, আমরা গভর্নমেন্টের সমালোচনা করি এই দৃষ্টিতে, যাতে ধরিয়ে দেওয়া যায় যে তাদের ভুলটা কোথায়। যদি গভর্নমেন্ট পজিটিভ নিয়ে খুবই ভালো, যেহেতু আমাদের দেশে তো এই কালচারটা নাই, সবসময় নেগেটিভ লেভেল নেই, যে কারণে যে রিপোর্টার বা যে নিউজম্যান সে হেনস্থার শিকার হয়। আমরা একটু, যেহেতু সময় আমাদের হাতে কম, আমরা একটু শর্টলি আপনার জানার চেষ্টা করব যে কিছু কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বে তো আপনার অনেক কিছু দায়িত্ব এড়ানোরও সুযোগ থাকে না। একজন চিকিৎসক তার সন্তান ব্যথা পাবে বলে কিন্তু তিনি অপারেশন করবেন না, তা কিন্তু না। ঠিক একইভাবে সাংবাদিকতা যেহেতু অন্যান্য পেশার চেয়ে একটু ভিন্ন, সেক্ষেত্রে চাপের কাছে সাংবাদিকরা কতটা মাথা নত করবে কিংবা কতটা কম্প্রোমাইজ করবে এক্ষেত্রে তার যে প্রতিষ্ঠানে তিনি কাজ করবেন তার জন্য? সবাই কিন্তু করে না, আমি তো সবার কথা বলি না, বলছি যে একটা অংশ। মানে আপনি ধরেন গত 15-16 বছরে যা চলেছে, আপনি যেভাবে দেখেন না কেন, নিজে বলা যাবে যে এটা আসলে আমাদের সংবাদপত্রের জন্য একটা লজ্জাজনক অধ্যায়। তো আমাদের আরও বেশি এখন এই যে ধরেন পরবর্তী যে উত্তরণটা হইল, আপনি ধরেন যে টিভি চ্যানেলগুলি, যে মিডিয়াগুলি এই আমাদের ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে, ঠিক যে চিত্রটা তুলে ধরেছে, এটাকে আপনি কীভাবে দেখবেন? তো নিশ্চয়ই এখানে ছিল। আর আপনি ফোকাসিং সারা বাংলাদেশের মানুষ জানলো কীভাবে, আন্দোলন হইলো কীভাবে, এই যে এদের প্রচার প্রসারে দুইটা দিকই আছে, কিন্তু আমি পার্সেন্টেজটা ওর দিকে একটু বেড়ে গিয়েছে এই কারণে যে আপনি ধরেন দেশে মূল জায়গায় আসি, আপনি মূল জায়গায় হচ্ছে একটা দেশে যখন গণতন্ত্র থাকবে না, মত প্রকাশের সাথে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার সাথে খুবই যায়, মুক্ত সাংবাদিকতা তার সাথে খুবই ক্লোজ রিলেটেড। তো ওইটা যদি না থাকে, আপনার সংবাদপত্রের স্বাধীনতা আপনি চিন্তাই করতে পারেন না, এককভাবে চিন্তাই করতে পারেন না। সুতরাং আমাদের সবার আগে উচিত যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, এবং এইটা যদি করা যায় তাহলে সাংবাদিকরা মুক্ত থাকবে। আর সাংবাদিকদের তো নৈতিক, আমি তো বললাম যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে, আমি সাংবাদিক, আমার কাজ কি, আমাকে জানতে হবে আমার কাজ কি, আমি কী করতে পারি, কী করতে পারি না, এই বিষয়গুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ট্রেনিং নেই। আর ওই যে আপনি যদি এভারেস্ট হয়ে গেছে, তো ধরেন একেবারে ধরেন শত শত হাজার মিডিয়া হয়ে গেছে, যেগুলো আমরা আসলে কাউন্টিংয়ে আনতে পারি না, কিন্তু কোথায় কে করলো এটা দায় কিন্তু আমাকে নিতে হচ্ছে, অবশ্যই নিতে হবে। আমাকে যেহেতু নিতে হচ্ছে, সে কারণে আমি মনে করি এটাকে আরও জবাব দিতে আওতায় এনে এটাকে একটা
প্রাতিষ্ঠানিক মানে press council কে আরো অনেক বেশি organized কিংবা আইনের একটা পিআইবি যারা আছে তারা মানে আপনি আইন করে তো আসলে মানে অপরাধ আইন আসলে আইনের চেয়ে আমি মোটিভেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তার প্রয়োগটাকে খুব যথাযথভাবে করতে। আমাদের হাতে যেহেতু সময় কম, জি, জি। আমরা একটু বেশি সময় পেলে আরো অনেক বিষয় নিয়ে হয়তো কথা বলতে পারতাম। আমরা জানি যে গণমাধ্যমে একটা সংস্কার কমিশন হয়েছে এবং তারাও কাজ করছে, তাদের কাছেও আমাদের এক রকমের প্রত্যাশা আছে। ঠিক একই সঙ্গে এই যে আমরা সমস্যার কথা বলছি, যেটাকে মুক্ত সাংবাদিকতার জন্য অন্তরায় বলছি, সেই অন্তরায়টাকে যদি আমরা ফেলে দিতে চাই, সেক্ষেত্রে মোটা দাগে আপনি কোন কোন বিষয়গুলোকে একটু নজর দিবেন, যেগুলোর দিকে মনোযোগী হলে আসলেই আমরা মুক্ত সাংবাদিকতার যে সুফল সেটা কিছুটা হলেও ভোগ করতে পারবো? আপনার গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে, খুবই কামাল আহমেদ ভাই সেটার দায়িত্বে আছেন, উনি খুবই প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি। তো ওনার কাছে আমাদের সাংবাদিক সংগঠন সহ সবাই যে প্রতিনিধিরা আছে সবাই একটা মতামত প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দিয়েছে। আসলে হয়েছে কি, আমাদের মূল যে টোটাল যে ব্যবস্থাটা, এর মধ্যে গণমাধ্যমটা একটা অংশ, কিন্তু আবার খুব গুরুত্বপূর্ণ, ফোর্থ স্টেট, চার নম্বর অংশ। এটাকে আপনি ধরেন, আমি বড় করে আলোচনা করতে চাই না, আমরা কিছু সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমরা অলরেডি দিয়েছি। আমাদের এই যে কর্পোরেট কালচারটা, এই কালচারের বাইরে থেকে আমাদের সংবাদপত্রকে বাইরে নিয়ে আসতে হবে। এইখানে আপনার ধরেন হচ্ছে যে দক্ষ, আপনি ধরেন নাবিক যদি দক্ষ নয়, এখন দেখুন অনেক ক্ষেত্রে মালিক এই সম্পাদক হয়ে গেছে। অবশ্যই। তো মালিক তো কোনোদিন কাগজ বের করে না। উনি আমি এক মালিককে জানি, উনি বলতেছে উমুক গ্রুপকে সহায় দিতে হবে, ঠিক আছে লেখেন দেখি। আমি বলি ভাই সরি, আমি জয়েন করবো না। মানে তার শর্ত যখন এটা হয় যে উমুক গ্রুপকে সহায় দিতে হবে, তখন আমি তো এখানে আমার কাজ করার সুযোগ নেই। তো সুতরাং এই যে টেন্ডেন্সি থেকে মালিক সম্পাদক কর্পোরেটের যে ডাইরেক্টর, কোম্পানির এমডি সে সম্পাদক হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে বেরিয়ে আসতে পারছে প্রফেশনালিজম ফুল যদি সেট আপ করা যায় একটা হাউসে, ছোটো বড় বিষয় না, হাউস বড় হতে পারে ছোটো হতে পারে, আপনার প্রফেশনালিজমটা যদি সেট আপ করা যায় এবং ওয়েল ট্রেন করা যায়, সেক্ষেত্রে আইন তো থাকবেই। কিন্তু আইনটা যেমন ধরেন যে হয়রানিমূলক যাতে না হয়, ঠিক আছে। কারণ আপনি যখন প্রকাশ করতে যাবেন, দুর্নীতি কারা করে? সমাজে ছোটো ছোটো লোকজন কিন্তু দুর্নীতি করে না, দুর্নীতি করে একটু বড় লেভেলে। তো ওদেরকে বিরুদ্ধে যখন আপনি কলম ধরবেন, আপনি যখন লিখবেন, তখন স্বাভাবিকভাবে এটা একটা শক্তিশালী হবে। তো সেক্ষেত্রে এই আইনটাও যাতে হয় যেটা ব্যালেন্স করার মতো। তো আমাদের প্রেস কাউন্সিল, পিআইবি সহ সরকারের যে অর্গানগুলি আছে, ওগুলোকে অ্যাক্টিভ করে আপনার প্রফেশনাল লোকদের হাতে সংবাদপত্রটা ছেড়ে দিলে এটা একটা জায়গায় আসবে। এবং সাংবাদিকদের আসলে সুরক্ষার ব্যবস্থাটাও থাকতে হবে। সাংবাদিক, আমরা কিন্তু ওই যে গণমাধ্যম সাংবাদিক সুরক্ষা আইনের ব্যাপারে আমরা কিছু সুপারিশ করেছি। সাংবাদিক সুরক্ষা আইন যেটা, এটা খুবই দরকার। ওকে, আমরা নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়ে আরো বড় পরিসরে আলাপ করবো। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজ পরিবার এবং এটিএন নিউজের দর্শকদের। দর্শক, ছোট আড্ডায় আমাদের শেষ হলো আজকের এই হ্যাপেনিং পয়েন্ট। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা ফিরবো। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।